আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সিরিজের ভেক্টর অধ্যায়টির তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা এই অধ্যায়টি থেকে বিভিন্ন বিশেষ ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা এরই ধারাবাহিকতায় ভেক্টর রাশির জ্যামিতিক যোজনের যে সকল নিয়মসমূহ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে যদি আমরা দেখি যে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র, কয়টা সূত্র আছে ভাইয়া? পাঁচটা সূত্র। কি কি সূত্র সেটা যদি আমরা একটু দেখি, যেমন সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। কি কি সূত্র ভাইয়া? সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। এই ক্ষেত্রে শুধুমাত্র সূত্রগুলোর নামগুলোই জানা দরকার, আর একটু বিস্তারিত হালকা একটু জানলেই হবে। পাশাপাশি এগুলোর বাংলা টার্মগুলোর সাথে সাথে ইংলিশ টার্মগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। পরীক্ষায় যে কোনো সময় হয়তো বাংলা টার্মের পরিবর্তে ইংলিশ টার্মগুলো দিয়ে দিতে পারে, তখন যাতে তোমরা ভ্যাবাচ্যাকে খেয়ে না যাও সেজন্য বাংলা টার্মগুলোর পাশাপাশি ইংলিশ টার্মগুলো তোমরা পড়ে রাখবা। যেমন সাধারণ সূত্রে কি কি বলা হয়? জেনারেল ল। ত্রিভুজ সূত্রকে বলা হয় ল অফ ট্রায়াঙ্গেল। বহুভুজ সূত্রকে বলা হয় ল অফ পলিগন। সামান্তরিক সূত্র কি? ল অফ প্যারালেলোগ্রাম। উপাংশ সূত্র কি? ল অফ কম্পোনেন্টস। এখন অনেকে এই সূত্রসমূহ ডিরেক্টলি মনে রাখতে পারো, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই সূত্রের নামসমূহ মনে রাখার ক্ষেত্রে কিছুটা প্রবলেম দেখা দেয়। তো যারা ডিরেক্টলি এই সূত্রসমূহের নামগুলো মনে রাখতে পারো তাদের জন্য গুড লাক, তোমাদের আর কোনো ধরনের প্যারা নেই। কিন্তু যারা মনে রাখতে পারতেছো না, তারা একটা সুন্দর লাইনের মাধ্যমে এই সূত্রগুলো মনে রাখতে পারো। লাইনটা কি ভাইয়া? তৃষা, লাইনটা হলো ভাইয়া তৃষা বহু সময় উপাসনায় উপাসনায় যোগ দেয়। উপাসনায় যোগ দেয়। লাইনটা কি ভাইয়া? তৃষা বহু সময় উপাসনায় যোগ দেয়। এখন এখানে কোনটা দিয়ে কি মনে রাখবো? এই তৃষার ত্রি দিয়ে আমরা মনে রাখবো ত্রিভুজ সূত্র। তৃষার ত্রি দিয়ে আমরা কি মনে রাখবো ভাইয়া? ত্রিভুজ সূত্র। তারপর সা দিয়ে আমরা মনে রাখবো সামান্তরিক সূত্র। তৃষার ত্রি দিয়ে মনে রাখবো আমরা ত্রিভুজ সূত্র, সা দিয়ে মনে রাখবো সামান্তরিক সূত্র। বহু দিয়ে আমরা মনে রাখবো বহুভুজ সূত্র। বহু দিয়ে আমরা কি মনে রাখবো ভাইয়া? বহুভুজ সূত্র। সময় দিয়ে আমরা মনে রাখবো কি? সময় দিয়ে, ও সরি, তৃষার সা দিয়ে আমরা মনে রাখবো সাধারণ সূত্র। এটা একটু কারেকশন হবে। তৃষার সা দিয়ে আমরা মনে রাখবো সামান্তরিক সূত্র। আর সময় দিয়ে আমরা মনে রাখবো, সরি, তৃষার সা দিয়ে মনে রাখবো আমরা সাধারণ সূত্র। তৃষার সা দিয়ে আমরা মনে রাখবো সাধারণ সূত্র। সময় দিয়ে আমরা মনে রাখবো সামান্তরিক সূত্র। উপাসনায় দিয়ে মনে রাখবো আমরা উপাংশ সূত্র। উপাসনায় দিয়ে আমরা কি মনে রাখবো ভাইয়া? উপাংশ সূত্র। আর যোগ দিয়ে দিয়ে যোগের সূত্র। তো আরেকবার যদি আমি একটু রিক্যাপ করি, যে কি লাইন দিয়ে আমরা মনে রাখবো? তৃষা বহু সময় উপাসনায় যোগ দেয়। তৃষার ত্রি দিয়ে আমরা মনে রাখবো ত্রিভুজ সূত্র। সা দিয়ে আমরা মনে রাখবো সাধারণ সূত্র। বহু দিয়ে আমরা মনে রাখবো বহুভুজ সূত্র। সময় দিয়ে আমরা মনে রাখবো সামান্তরিক সূত্র। উপাসনায় দিয়ে আমরা মনে রাখবো উপাংশ সূত্র। জাস্ট ক্লিয়ার? এখন এই সকল সূত্রসমূহ নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, প্রথমে দেখো আমাদের কি সূত্রটা আছে? সাধারণ সূত্র। কি সূত্র আছে ভাইয়া? সাধারণ সূত্র। এখন এই সাধারণ সূত্রটা কি ভাইয়া? এটা যদি আমরা একটু দেখি। ওকে, ধরো তোমার কাছে দুইটা ভেক্টর আছে। এ ধরলাম, একটা ধরলাম এ ভেক্টর, আর এই সাপোজ, আর ধরলাম যে, সরি, আর ধরলাম যে সাপোজ এই একটা ভেক্টর, যেটা কি ভি ভেক্টর। তোমার কাছে দুইটা ভেক্টর আছে, এ ধরলাম এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর। এখন তোমাকে যদি বলা হয় যে এই দুইটার লব্ধি বের করো বা যোগফল বের করো, তাহলে তোমরা কিভাবে বের করবা? ভেক্টর রাশির ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে ভেক্টর রাশি সমূহর মান ও দিক, ভেক্টর রাশি সমূহর মান ও দিক পরিবর্তন না করে আমরা ভেক্টর রাশিকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারি। কি বললাম ভাইয়া? ভেক্টর রাশি সমূহের মান ও দিক পরিবর্তন না করে আমরা এই সকল ভেক্টর রাশিকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারি। তো ধরো আমাদের যে এ ভেক্টরটা ছিল, হুম, ধরো আমাদের যে এ ভেক্টরটা ছিল,
সরি, আমাদের যে এ ভেক্টরটা ছিল, ধরলাম আমাদের এ ভেক্টরটা ছিল, এটাকে আমরা ধরো এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমরা কি জানি যে ভেক্টর রাশির মান ও দিক পরিবর্তন না করে আমরা ভেক্টর রাশিকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারি। তো ধরো আমরা বি ভেক্টরটাকেও আমরা কি করলাম, কপি করে নিয়ে আসলাম এবং এমন ভাবে নিয়ে আসলাম যাতে কি হয়, আমাদের যে প্রথম ভেক্টরটা আছে বা এ ভেক্টরটা আছে, এ ভেক্টরটার শীর্ষবিন্দু আর বি ভেক্টরটার আদিবিন্দু, এ ভেক্টরটার শীর্ষবিন্দু আর বি ভেক্টরটার আদিবিন্দু একই জায়গায় মিলিত হয়। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে শীর্ষবিন্দু আর আদিবিন্দু বা পাদবিন্দু জিনিসটা কি। ধরো এই যে একটা ভেক্টর এ, এই ভেক্টরটা যেই বিন্দু থেকে শুরু হয় সেটাকে বলা হয় কি, আদি বিন্দু বা পাদবিন্দু। কি বলা হয়, আদিবিন্দু বা পাদবিন্দু। আর যেই স্থানে গিয়ে এই ভেক্টরটা শেষ হয়, যেই স্থানে গিয়ে এই ভেক্টরটা শেষ হয় সেই স্থানটাকে বলা হয় কি, শীর্ষ বিন্দু। ওকে, তাহলে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরকে এমনভাবে স্থানান্তরিত করলাম বা এমনভাবে সাজালাম যাতে কি এ ভেক্টরের যে শীর্ষবিন্দু আছে আর এই বি ভেক্টরের যে আদিবিন্দু বা পাদবিন্দু আছে দুইটা একসাথে মিলে। ওকে, এখন আমরা মিলাইলাম। এরপরে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে লব্ধি বের করা। তো এই ক্ষেত্রে লব্ধিটা কি হবে, যে এখানে যদি আমরা এ ভেক্টরের যে আদিবিন্দুটা আছে, এ ভেক্টরের যে আদিবিন্দুটা আছে এর সাথে যদি আমরা এই বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করি, এ ভেক্টরের আদিবিন্দুর সাথে যদি আমরা বি ভেক্টরের শীর্ষবিন্দুটা যোগ করি, তাহলে যে এই এবি ভেক্টর যেটা পাবো, এই এবি ভেক্টরটাই কি আমাদের নির্ণেয় লব্ধি। ঠিক আছে, ক্লিয়ার? এখন যদি আমি একটু আবার তোমাদেরকে একটু ক্লিয়ার করি, ধরো কি বললাম যে এ এ একটা ভেক্টর ধরলাম, ঠিক আছে, এটা কি এ একটা ভেক্টর, এটার আদিবিন্দু এটা আর শীর্ষবিন্দু এটা, এই শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টর ধরলাম বি, এই শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টর বি এর আদিবিন্দুর সংযোগ ঘটালাম বা একই জায়গায় স্থানান্তরিত করলাম। তো এখন এই দুইটা ভেক্টরের লব্ধি বা যোগফল কি হবে, এই দুইটা ভেক্টরের লব্ধি বা যোগফল হবে কি, এ ভেক্টরের আদিবিন্দুর সাথে যদি আমরা বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করি, এ ভেক্টরের আদিবিন্দুর সাথে আমরা যদি বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করি, তাহলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাই হবে কি এর লব্ধি। ওকে, এবং এদের দিক হবে কি বিপরীত দিকে, এর দিকটা হবে কি বিপরীত দিকে। বিপরীত দিকে বলতে কি বোঝায়, যে এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক যে দিকে হবে, এই লব্ধির দিকটা হবে তার বিপরীত দিকে। ঠিক আছে, এখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের দিক কি একই দিকে বা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এ ভেক্টর আর বি ভেক্টরের দিক কোন দিকে ভাইয়া, একই দিকে, সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যে লব্ধিটা হবে সেটার দিক কি হবে ক্লকওয়াইজ, যে লব্ধিটা হবে সেটার দিক হবে কি ক্লকওয়াইজ। তাহলে এই যে এভাবে যে সূত্রটা বের হলো, সেই সূত্রটাকে কি বলা হয় সাধারণ সূত্র। ঠিক আছে, দেখো যদি দুইটা ভেক্টর পি আর কিউ হয় আর রেজাল্টেন্ট যদি আর হয়, তাহলে এই দুইটার যোগফল কি হবে লব্ধির সমান। পরবর্তীতে যদি আমরা দেখি যে কি ত্রিভুজ সূত্র। এখন ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা যদি আমরা একটু দেখি, এখানে কি বলছে যে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে, কিভাবে ভাইয়া, একই ক্রমে দুটি ভেক্টর ক্রিয়াশীল হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। এখন এখানে কি বলছে এটা যদি আমরা দেখি, ধরো এই যে একটা ত্রিভুজ আছে এবিসি, ত্রিভুজের এবি বাহু বরাবর ধরলাম যে একটা ভেক্টর কি আছে পি, এবং বিসি বরাবর একটা ভেক্টর কাজ করতেছে সেটা কি কিউ ভেক্টর, পি আর কিউ ভেক্টর। এখন এই দুইটার লব্ধি কি হবে, সাধারণ, আমরা একটু আগে যে সাধারণ সূত্রটা দেখছি এই সাধারণ সূত্র অনুযায়ী কি এই লব্ধিটা হবে কি, এই যে এসি যে ভেক্টরটা আছে সেটা কি হবে ত্রিভুজটার লব্ধি বা এ পি প্লাস কিউ ভেক্টরের কি লব্ধির সমান। এখন একটু আগে তো আমরা বলছি যে দুইটা ভেক্টর যে দিকে ক্রিয়া করবে
দুইটা ভেক্টর যেই দিকে ক্রিয়া করবে তার লব্ধি হবে কি তার বিপরীত দিকে। দেখো এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর যেদিকে ক্রিয়া করতেছে কিভাবে ক্রিয়া করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটার লব্ধি কোন দিকে ক্রিয়া করবে ভাইয়া ক্লকওয়াইজ, ডিরেকশনটা কি হবে ক্লকওয়াইজ। ক্লিয়ার? এখানে এই ত্রিভুজ সূত্রের জিনিসটা এখানে বলছে যে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি ভাইয়া পাশাপাশি বাহু, সন্নিহিত বাহু মানে কি ভাইয়া পাশাপাশি বাহু, ধরলাম কি এবি আর বিসি দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে মানে একই সেম ডিরেকশনে ক্রিয়া করতেছে, সেম ডিরেকশনে ক্রিয়া করতেছে, এই ভেক্টর আর এই ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে এই যে তৃতীয় যে বাহুটা আছে যে এসি বাহুটা আছে এটা কি বিপরীত ক্রমে ভেক্টর দুইটার লব্ধির নির্দেশ করবে। ঠিক আছে? ক্লিয়ার? এখন এই ক্ষেত্রে আরেকটা কথা আছে যে কি সিদ্ধান্তটা যদি একটু দেখো যে এখানে কি বলছে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমজাতীয় সমতলীয় ভেক্টর রাশিকে কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা যদি একই ক্রমে প্রকাশ করো তাহলে এদের লব্ধি শূন্য হবে। এখানে কি বলছে ভাইয়া আমরা যখন মানে ত্রিভুজের দুইটা বাহুর কি লব্ধি নির্ণয় করছি তখন তৃতীয় বাহুটা কি করছে বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক প্রকাশ করছে, কিন্তু কোনো কারণে যদি এই ত্রিভুজের তিনটা বাহুই একই দিকে ক্রিয়া করে বা তিনটা বাহু বরাবর যদি কোনো ভেক্টর একই দিক বরাবর ক্রিয়া করে তাহলে এদের লব্ধি কি হবে সেটা এখানে বলছে, এবং সেই নির্ণয় লব্ধির মান কত শূন্য। ধরো এই যে এ ভেক্টর এটাও এদিকে ক্রিয়া করতেছে, তারপরে এই বিসি ভেক্টর বা কিউ ভেক্টর এটাও কি এদিকে ক্রিয়া করতেছে, এবং যে লাস্ট আর ভেক্টর বা সি এ ভেক্টর এটাও কি এদিকে ক্রিয়া করতেছে, তাহলে কি হবে লব্ধি জিরো। কেন? জাস্ট একটু যদি তুমি একটু এটার দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবা। দেখো তুমি ধরো এ বিন্দু থেকে স্টার্ট করলা, হ্যাঁ এ বিন্দু থেকে স্টার্ট করলা, তারপর বিসি তে গেলা, তারপর আবার সি এ তে চলে আসলা, তাহলে এখানে কি হলো ভাইয়া তুমি যে বিন্দু থেকে স্টার্ট করছো সেই বিন্দুতে ফিরে আসছো না, তুমি যেই বিন্দুটা থেকে স্টার্ট করছো সেই বিন্দুতে কি আবার ফিরে আসছো, তাহলে এখানে তোমার লব্ধি কত হবে ভাইয়া শূন্য, যেহেতু তুমি আগের জায়গায় চলে আসছো। তো সেটাই এখানে বলছে যে একটা ত্রিভুজের যদি তিনটা বাহুই একই ক্রমে মানে তিনটা ভেক্টর যদি ক্রিয়া করে একই ক্রমে যদি তিনটা ভেক্টর ক্রিয়া করে তাহলে কি হবে টোটাল রেজাল্টেন্ট জিরো হবে, কিন্তু যদি একই ক্রমে ক্রিয়া না করে তাহলে কি হবে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধির মান নির্দেশ করবে, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধির মান নির্দেশ করবে। ওকে, এখন যদি আসো আমরা যদি একটু বহুভুজ সূত্রটা দেখি, বহুভুজ সূত্রটা কিরকম ভাইয়া আমরা যে সাধারণ সূত্র তারপর ত্রিভুজ সূত্রটা দেখছি এটারই একটু বড় ভার্সন। মানে সাধারণ সূত্রে কি আমরা তিনটা বাহু নিয়ে কাজ করছি, ত্রিভুজ সূত্রেও আমরা তিনটা বাহু নিয়ে কাজ করছি, যদি কোনো কারণে একের অধিক বাহু থাকে, যদি কোনো কারণে একের অধিক বাহু থাকে তাহলে যেই তাহলে তাহলে আমরা যেভাবে লব্ধিটা নির্ণয় করব সেই লব্ধি নির্ণয়ের প্রসেসটা কি আমাদের বহুভুজ সূত্র। ক্লিয়ার? এখন দেখো বহুভুজ সূত্রটা কিভাবে কাজ করবে। আমরা সাধারণ সূত্রে কি দেখছিলাম যে দুইটা বাহু একই দিকে ক্রিয়া করলে অপর বাহুটা কি বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে, কিন্তু যদি কোনো কারণে ধরো বাহুর সংখ্যা বৃদ্ধি পায়, ধরো বাহুর সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন কি হবে এটা যদি একটু দেখাই। ধরো এ একটা বাহু এ একটা ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, এটা এদিকে ক্রিয়া করতেছে, এটা এদিকে ক্রিয়া করতেছে, এটা এদিকে ক্রিয়া করতেছে, এটা আবার এদিকে ক্রিয়া করতেছে, তাহলে এই সর্বশেষ যে বাহুটা আছে সর্বশেষ যে বাহুটা আছে এটা কি করবে বিপরীত ক্রমে এদের লব্ধির মান বা দিক নির্দেশ করবে। এটাই আমাদের কি বলা হয়েছে এখানে বহুভুজ সূত্রে এটা বলা আছে। দেখো এখানে যদি দেখো এ একটা ভেক্টর ক্রিয়া করতেছে, এভাবে একটা ক্রিয়া করতেছে, এভাবে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে, এভাবে ডি ভেক্টর ক্রিয়া করতেছে, এভাবে ই ভেক্টর ক্রিয়া করতেছে, কিন্তু এদের লব্ধির মান কি হচ্ছে এই লাস্ট বাহুটা, এই লাস্ট যে ওই বাহুটা এটা বিপরীত ক্রমে এদের লব্ধির দিক নির্দেশ করতেছে বা লব্ধির মান ও দিক দুইটাই নির্দেশ করতেছে। এটা হলো কি আমাদের বহুভুজ সূত্র। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র। এখন চতুর্থ যে সূত্রটা আছে সেটা কি সামান্তরিক সূত্র, এবং এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র একটা কি সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র জিনিসটা কি ভাইয়া সেটা যদি আমরা একটু দেখি, সামান্তরিক সূত্র জিনিসটা কি ভাইয়া সেটা যদি আমরা একটু দেখি। ধরো
ধরো এটা কি, এটা যদি একটা সামান্তরিক হয়, ধরো এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকের এই বরাবর ধরো পি একটা ভেক্টর ক্রিয়া করতেছে এবং এই একটা এই একটা বাহু বরাবর কিউ একটা ভেক্টর ক্রিয়া করতেছে। কি বললাম ভাইয়া? সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই দুইটা সন্নিহিত বাহু বরাবর একটা বাহু বরাবর ধরলাম পি একটা ভেক্টর ক্রিয়া করতেছে, অপর বাহু বরাবর কিউ একটা ভেক্টর ক্রিয়া করতেছে। তাহলে এদের লব্ধিটা হবে কি ভাইয়া? এই যে সামান্তরিকটা আছে এটার যে কর্ণটা আছে এই কর্ণ বরাবর হবে এর লব্ধি আর। কি বললাম ভাইয়া? যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করে তখন এদের লব্ধিটা কি হবে ভাইয়া? সামান্তরিকের কর্ণ বরাবর এর লব্ধি হবে। ঠিক আছে? এখন এই রিলেটেড দুইটা সূত্র আছে যে ধরো কি লব্ধি আর এর যোগফল যদি আমরা নির্ণয় করি সেটা কি হবে? পি প্লাস কিউ। এখন এই লব্ধি নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা কি ভাইয়া? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কস আলফা, কস আলফা। তাহলে লব্ধি নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এখন এই ক্ষেত্রে অনেকের সমস্যা কি হয় যে আলফা কোনটা আর থিটা কোনটা বা লব্ধির দিক কোনটা সেটা নিয়ে একটু সমস্যা হয়। আচ্ছা, এখন তো আলফাটা দেখলাম, আরেকটা সূত্র আছে সেটা কি? লব্ধির দিক নির্ণয়ের একটা সূত্র। সেটা কি ভাইয়া? থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। কি ভাইয়া? লব্ধির দিক নির্ণয়ের একটা সূত্র আছে সেটা কি? থিটা, সেই থিটা কি? ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন এই জায়গায় অনেকের একটা প্যাচ লাগে যে ভাইয়া থিটা কোনটা আর আলফা কোনটা, এটা অনেকে প্যাচ লাগাই ফেলে। তো ধরো এটা ধরলাম যে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর এটা কি? লব্ধি আর ভেক্টর। পি ভেক্টর, কিউ ভেক্টর আর লব্ধি আর ভেক্টর। দেখো এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আছে অর্থাৎ পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণটা কি? আলফা। কি বললাম ভাইয়া? দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণটা কি? আলফা। পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণ সেটা কি? আলফা। আর এই যে এখানে একটা লব্ধি সৃষ্টি হইল সেটা কি? আর। এই লব্ধি যে আর, এই লব্ধির সাথে যে কোনো একটার, এই লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেই মধ্যবর্তী কোণটা কি ভাইয়া? থিটা। কি বললাম? লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? থিটা। আবার যদি একটু বলি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? আলফা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। আর লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? থিটা। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আরেকটা জিনিসের অনেক সময় পেচ লাগে। আরেকটা সময়ের বা আরেকটা জিনিসের ক্ষেত্রে অনেকে অনেক সময় প্যাচ লাগায় যে এই যে লব্ধি নির্ণয়ের যে সূত্রটা আছে এটার সাথে কি কিউ এর সাথে সাইন আলফা নাকি পি এর সাথে সাইন আলফা বা কজ আলফা। ঠিক আছে? এখানে দেখো একটা রাশি বা একটা ভেক্টরের সাথে সাইন আলফা আর কজ আলফা আছে কিন্তু আরেকটা কি এর সাথে কোনো সাইন কজ গুণ নাই। তো অনেকে এই জায়গায় আবার প্যাচ লাগিয়ে ফেলে যে আমরা কোন ভেক্টরের সাথে সাইন আলফা বা কজ আলফাটা নিব। কি বললাম ভাইয়া? অনেকে এই জিনিসটা প্যাচ লাগিয়ে ফেলে কি আমরা কোন ভেক্টরের সাথে সাইন আলফা বা কজ আলফাটা গুণ করব আর কোন ভেক্টরটা গুণবিহীন থাকবে বা সিঙ্গেল থাকবে বা ফাঁকা থাকবে। তো এই ক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো সেটা কি ভাইয়া? যে এই যে ধরো পি কিউ, এই যে ধরো পি ভেক্টর কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর আর এটা ধরলাম আর ভেক্টর। পি ভেক্টর কিউ ভেক্টর এটা আর ভেক্টর। তাহলে যেই ভেক্টরের সাথে আমরা কোনটা নিব, মানে থিটাটা আমরা যেই ভেক্টরের সাথে কল্পনা করব বা যেই ভেক্টরের সাথে নিব সেই ভেক্টরটা সিঙ্গেল থাকবে। কি বললাম ভাইয়া? এই যে লব্ধি নির্ণয়ের যে কোণটা সেই ক্ষেত্রে থিটাটা আমরা যার সাথে নিব বা যেই ভেক্টরের সাথে নিব সেটা থাকবে সিঙ্গেল। মানে কোন যে ভেক্টরের সাথে, কোন যার সাথে সে সিঙ্গেল, যার সাথে কোন
সে থাকবে কি সিঙ্গেল, আর যার সাথে কোণ থাকবে না তার সাথে কি সাইন আর কজ আলফা গুণ হবে। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা ধরো লব্ধির সাথে কি থিটাটা কি সাথে সাথে নিছি, পি এর সাথে বা পি ভেক্টরের সাথে, তাহলে পি কি হবে ভাইয়া সিঙ্গেল, পি কি হবে ভাইয়া সিঙ্গেল, আর যে বাকি যে আরেকটা ভেক্টর আছে কিউ এর সাথে কি হবে সাইন আলফা আর কজ আলফা গুণ হবে। ওকে, আশা করি সবাই এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবা এবং ভবিষ্যতে এই ধরনের ভুল থেকে আর হবে না, ভবিষ্যতে এই ধরনের ভুল তোমাদের আর হবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের সামান্তরিক সূত্র। সেটা কি ছিল, যে কোনো সামান্তরিকের ধরো দুইটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই হবে কি এদের লব্ধির মান ও দিক। তো লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা দেখলাম, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আর দিক নির্ণয়ের সূত্রে আমরা কি দেখলাম, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি কজ আলফা। এখানে থিটা কোনটা আলফা কোনটা, কোনটার সাথে কজ আলফা সাইন আলফা গুণ দিব, কোনটার সাথে দিব না, আশা করি সবাই ক্লিয়ার। যদি এরপরও না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবা। ওকে, এখন আসো কিছু বিশেষ দিক বা বিশেষ কন্ডিশনগুলি যদি একটু দেখি। দেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে ভেক্টরদ্বয় সমান্তরাল হবে। আমরা জানি কি, ধরো এই দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে বা কি সমান্তরালে অবস্থান করবে তখন এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। ওকে, তাহলে কথা একই, যদি 0 ডিগ্রি হয় তাহলে সমান্তরালে ক্রিয়া করবে, আর যদি সমান্তরাল হয় তাহলে মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি হবে। ওকে, পরের যে পয়েন্টটা বলছে সেটা কি বলছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে দুটি ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হবে। এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে ভাইয়া, এটা একটু তোমরা একটু কারেকশন করে নাও। এখানে কি হবে, দুটি ভেক্টরের না হয়ে দুটি সমান ভেক্টরের হবে, দুটি সমান ভেক্টর। দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে এদের লব্ধি কি হবে প্রত্যেক ভেক্টরের সমান হবে। যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে কিন্তু ভেক্টরের মান সমান হবে না। ঠিক আছে, সমান ভেক্টর হইতে হবে, মানে দুইটার মান সমান। ধরো পি একটা ভেক্টর আছে আর একটা কিউ একটা ভেক্টর আছে, এখন পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি সমান হয় তাহলে কি হবে লব্ধি এদের যে কোনো একটা সমান হবে। এখন এটা কিভাবে হবে এটা যদি আমরা একটু দেখি ভাইয়া, ধরলাম কি পি আর কিউ দুইটা ভেক্টর আছে, পি কি কিউ এর সমান, পি আর কি কিউ দুইটা ভেক্টর কি পরস্পর সমান। ঠিক আছে, এখন আমরা লব্ধি নির্ণয়ের সূত্র কি জানি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। লব্ধি নির্ণয় কি সূত্র জানি আমরা ভাইয়া, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন যেহেতু পি আর কিউ এর মান সেম, তাহলে আমরা কি করতে পারি যে কোনো একটাকে অপরটা দ্বারা রিপ্লেস করে দিতে পারি। ধরো আমরা পি দিয়ে সেই রিপ্লেসমেন্টটা করলাম, তাহলে কি হবে এখানে ভাইয়া, পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি, পি স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, যেহেতু এখানে আলফা আমরা জানি কি 120 ডিগ্রি, তো আমরা আলফার মানটা এখানে বসাই দিই, আলফা 120 ডিগ্রি। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে কি আসছে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস এখানে টু পি স্কোয়ার, আর কজ 120 ডিগ্রির মান আমরা কত জানি ভাইয়া -120 ডিগ্রি মাইনাস হাফ, কজ 120 ডিগ্রির মান কত ভাইয়া মাইনাস হাফ। তো এখন যদি এখানে ক্যালকুলেশন করো দেখবে অ্যান্সার কি আসতেছে, এই দুই কাটা, ঠিক আছে, এই দুই কাটা, দেখবে যে টু পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার থাকবে পি স্কোয়ার, পি স্কোয়ারকে রুট করলে আসবে পি। তাহলে এখানে কি আসলো ভাইয়া, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি, মানে যে কোনো দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ, আবারও বলতেছি এখানে একটু ভুল আছে এটা তোমরা একটু কারেকশন করে নিবা, দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে কি লব্ধি এদের প্রত্যেক ভেক্টরের সমান হবে। ওকে, আর যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তাহলে কি এরা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। যেমন ধরো একটা ভেক্টর এটা যদি এদিকে ক্রিয়া করে, এটা যদি অপর একটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া 180 ডিগ্রি। ওকে, এই ছিল আমাদের কি সামান্তরিক সূত্র নিয়ে কিছু স্পেশাল বিষয়সমূহ।
এখন এর পরবর্তী টপিক যদি আমরা দেখি, দেখো এখানে অনুসন্ধানে একটা প্রশ্ন কি দেয়া আছে যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি কোন অবস্থায় এদের প্রত্যেকের মানে সমান হবে। একটু আগে আমরা যেটা প্রমাণ করে আসলাম সেটা কত ছিল, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে কি তখন এদের লব্ধি কি হবে, প্রত্যেকের সমান হবে। অ্যান্সার কত দেখো ভাইয়া, 120 ডিগ্রি। তো এটা যখন তোমরা একবার করবা তাহলে পরবর্তীতে আর তোমাদের এরকম সলিউশন করারই দরকার হবে না। তোমরা কোশ্চেন দেখা মাত্রই তোমাদের মাথায় কি চলে আসবে, অ্যান্সার চলে আসবে। ওকে, এরপরে এগুলো আমাদের লাগবে না। যদি বিশেষ ক্ষেত্রগুলো যদি একটু দেখো, যেমন আলফা ইজুকাল টু যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ কি ভেক্টর দ্বয় যদি পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তাহলে এদের ভেক্টর দ্বয়ের কি আমরা সর্বোচ্চ মান পাবো। ঠিক আছে, তাহলে এই ভেক্টর দ্বয়ের আমরা কি পাবো, সর্বোচ্চ মানটা পাবো। এবং সেই সর্বোচ্চ মানটা কত হবে ভাইয়া, এদের প্রত্যেকের যোগফলের সমান। কি বললাম ভাইয়া, যদি কোনো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তাহলে আমরা কি ওই দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান পাবো। এই সর্বোচ্চ মান কি হবে, এদের যোগফলের সমান। ঠিক আছে, এখানে কিছু প্রমাণ টমান দেয়া আছে, এগুলা বাচ্চাকালের ম্যাথ, a+b² সূত্র, এগুলা তোমরা একটু দেখলেই বুঝে যাবে। তোমাদের জাস্ট এটা মনে রাখতে পারবে কি, সর্বোচ্চ বল বা সর্বোচ্চ লব্ধি কখন হবে, যখন সমান্তরালে ক্রিয়া করবে আর সেটার মান কত, এদের যোগফলের সমান। ঠিক আছে, এরপর যদি দেখো যে আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি কি হবে, পরস্পর লম্ব হবে। আর আলফা ইজিক্যাল টু কি হবে, 180 ডিগ্রি হলে কি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। আলফা ইজিক্যাল টু যদি বা মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর বিপরীতমুখী হয়ে ক্রিয়া করবে। তো এতক্ষণ আমরা যে সকল বিষয়সমূহ দেখলাম এগুলো এখানে সংক্ষেপে এক লাইনে লেখা আছে, সেটা কি, দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত হবে যখন তারা একই দিকে ক্রিয়া করবে বা সমান্তরালে ক্রিয়া করবে, আর সেটার মান কত, এদের যোগফলের সমান। আর সর্বনিম্ন মান কখন হবে, যখন এরা বিপরীত দিকে ক্রিয়া করবে, আর সেই মানটা কি হবে, এ ডিফারেন্স বি। এখানে কি বলছে ভাইয়া, এ, এই সাইনটা কি ডিফারেন্স, ডিফারেন্স, এ ডিফারেন্স বি। যদি এ বড় হয় তাহলে এ থেকে বি বিয়োগ দিব, যদি বি বড় হয় তাহলে বি থেকে এ বিয়োগ দিব। আর যদি মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হয় তাহলে এর লব্ধির মান হবে কি, শূন্য। ধরো একটা ভেক্টর আছে পাই বাই ক্যাপ আর একটা আছে -5 বাই ক্যাপ, তাহলে এদের যোগফল কি হবে ভাইয়া, 0, যেটা আমরা আগের ভিডিওতে শূন্য ভেক্টরের কনসেপ্টে দেখেছিলাম। ঠিক আছে, তো এখন আসো এই সূত্র একটু দেখবা যে লব্ধি বেগ নির্ণয়ের সূত্র কি, এখানে tan আলফা ইজিক্যাল টু ইউ বাই ভি। তারপরে নদী পারাপারের কয়েকটা সূত্র, এগুলো একটু দেখা লাগবে ভাইয়া। এখানে কিছু ট্রিক্স তোমাদেরকে দেখাই দেবো। ট্রিক্সটা কি ভাইয়া, ধরো তোমাকে পরীক্ষায়, যদিও মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন দেয় না কিন্তু ভার্সিটিতে এই ধরনের প্রশ্ন প্রায়শই দেয়, এবং ভার্সিটির এটা একটা হট টপিক যেখান থেকে প্রায় বারবারই প্রশ্ন আসে। তাহলে কি সেটা ভাইয়া, ধরো তোমার প্রশ্নে দেয়া আছে কি, যে ধরো তোমার প্রশ্নে দেয়া আছে নৌকার বেগ ইজ ইকাল টু স্রোতের বেগের দ্বিগুণ। ধরো তোমাকে এমন একটা প্রশ্ন দিল, সেখানে কি দিল, নৌকার যে বেগ এটা কি স্রোতের বেগের দ্বিগুণ, এবং তখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কোন দিকে নৌকা চালনা করলে সোজা অপর পারে নৌকাটি পৌঁছাবে, তখন চোখ বন্ধ করে তুমি অ্যান্সার দাগাই দিবা কি, 120 ডিগ্রি। কত দাগাই দিবা ভাইয়া, 120 ডিগ্রি। কি বললাম, ধরো তোমাকে প্রশ্নে বলা হলো যে নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ, বা এমন কোনো মান দেয়া আছে যেটা ক্ষেত্রে কি স্রোতের বেগের, নৌকার বেগের মানটা স্রোতের বেগের দ্বিগুণ। যেমন নৌকার বেগ ধরো ধরো সাপোজ স্রোতের বেগ দেয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ দেয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্নে জানতে চায় যে কোন দিকে নৌকা চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে, তাহলে তোমরা ডিরেক্টলি চোখ বন্ধ করে অ্যান্সার কি দেখাই দিবা, আলফা ইজ ইকাল টু 120। এটা জাস্ট শর্টকাট টেকনিক, কিন্তু এটার একটা মানে ম্যাথমেটিক্যাল বা ধরো যদি কোনো কারণে দ্বিগুণ না হয়ে অন্য কোনো সংখ্যা হয় তাহলে কিভাবে করবা, যেটা ভার্সিটির ক্ষেত্রে আসে কিন্তু মেডিকেলে আসার পসিবিলিটিস খুব কম, তাও তোমরা একটু দেখে রাখো। যদি এরকম দ্বিগুণ না হয়ে অন্য একটা ডিফারেন্ট রেশিওর যদি বেগটেক দেয় আর কি, তখন কি হবে, তখন তোমরা কিভাবে নির্ণয় করবে ভাইয়া, যে cos আলফা ইজ ইকাল টু মাইনাস স্রোতের বেগ ডিভাইড বাই নৌকার বেগ। কিভাবে বের করবো ভাইয়া, cos আলফা ইজ ইকাল টু মাইনাস স্রোতের বেগ ডিভাইড বাই
নৌকার বেগ। ঠিক আছে? ওকে, সেরকম একটা ম্যাথ আমাদেরকে কি দিছে, এই 3 নম্বরে দিছে। সেটা এখানে কি বলছে যে কোন একটা নদীতে একটি দাঁড়ের নৌকার বেগ স্রোতের অনুকূলে কত 18 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে নৌকা চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে এবং নৌকাটি কত বেগে চলবে। ওকে, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের কি নৌকার বেগ আর স্রোতের বেগ কিন্তু আমাদেরকে দিয়ে দেয় নাই, আমাদেরকে অনুকূলে আর প্রতিকূলে কত বেগ হবে সেটা এখানে দেওয়া হয়েছে। তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, এই ডেটাগুলো থেকে নৌকার বেগ আর কি স্রোতের বেগটা বের করতে হবে। তো ফার্স্টে আমাদের কি ডেটা দেয়া আছে, অনুকূলে নৌকার বেগ কত 18 কিলোমিটার পার আওয়ার, যেহেতু অনুকূলে তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, যে ধরলাম আমাদের নৌকার বেগ ভি আর স্রোতের বেগ ইউ, তাহলে অনুকূলে কি হবে ভি প্লাস ইউ ইকুয়াল টু কত 18 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলে কি হবে ভাইয়া বিয়োগফলের সমান ভি মাইনাস ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা ভি মাইনাস ইউ কেন দিলাম, ইউ মাইনাস ভি কেন দিলাম না। দেখো ভাইয়া, ধরো কোনো একটা নদীতে স্রোত আছে, এখন কোনো কারণে যদি স্রোতের বেগ নৌকার বেগের বেশি হয়, তাহলে কি তুমি নিজে কি কখনো নৌকা অতিক্রম করতে পারবা? না। কেন পারবা না? নৌকার বেগ থেকে যদি স্রোতের বেগ বেশি হয়, তখন কি করবে, স্রোত তোমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই তোমার যেতে হবে, তুমি নিজে নৌকা চালায় কোনো দিকে যেতে পারবে না। যেই কারণে অলওয়েজ যেহেতু সামনের দিকে লব্ধি হতে হয়, তখন সেই ক্ষেত্রে অবশ্যই কি নৌকার বেগটা বেশি হতে হয় স্রোতের বেগ থেকে। না হলে স্রোত তোমাকে কি করবে, স্রোতের যেদিকে দিক আছে সেদিকে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার ভাইয়া যে কেন আমরা ভি মাইনাস ইউ লিখবো, ইউ মাইনাস ভি কেন লিখতে পারবো না। তো এখন যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে এখানে ভি এর মান আমরা কত পাবো 12 কিলোমিটার পার আওয়ার, আর ইউ এর মান পাবো আমরা 6 কিলোমিটার পার আওয়ার। তো দেখো, ইউ কি আমাদের স্রোতের বেগ আর ভি কি আমাদের নৌকার বেগ। তো এখানে আমরা কি দেখলাম যে নৌকার বেগ কি স্রোতের বেগের দ্বিগুণ। তো আমরা কি শর্টকাট জানি যে আলফা ইজ ইকুয়াল টু কত 120 ডিগ্রি হবে। তোমরা চাইলে এই যে কজ আলফার স্রোত বাই নৌকা এই সূত্র দিয়েও তোমরা করতে পারো, তোমাদের সেম অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট যদি দেখো এই যে বৃষ্টি ছাতার ম্যাথটা যদি একটু দেখো, যে এই ক্ষেত্রে তোমরা মানে কোনটা বা কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে এটা কিভাবে নির্ণয় করবা। এটার সূত্র কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। কিভাবে বের করবো ভাইয়া, শর্টকাটটা কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে একটা কথা আছে যেটা অনেকেই হয়তো ভুল করে ফেলো, বা অনেকেরই হয়তো জানা থাকা সত্ত্বেও পরীক্ষার হলে ভুল দাগে আসো। সেটা কি ভাইয়া, এই যে এখানে যে আমরা থিটাটা নির্ণয় করছি, এই যে এখানে আমরা যে থিটাটা নির্ণয় করলাম, সেই থিটাটা কোন অক্ষের সাথে, কোন মানে কি বললাম, যে এই যে আমরা কোণটা নির্ণয় করলাম সেটা কোন অক্ষের সাথে নির্ণয় করা কোণ, সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। কি ভাইয়া, এই যে আমাদের যে থিটাটা নির্ণয় করছি, এই থিটাটা ভাইয়া আমাদের ওয়াই অক্ষের সাথে নির্ণয় কোণ। এখানে যে এই সূত্রের মাধ্যমে আমরা যে থিটাটা বা কোণটা বের করব, সেই কোণটা কি আমাদের ওয়াই অক্ষের সাথে কোণ। অর্থাৎ এই যে এইটা ওয়াই অক্ষ, এইটার সাথে লব্ধির যে কোণটা আছে সেটা কি থিটা। এটা কিন্তু আমাদের ভূমির সাপেক্ষে না। এটা মাস্ট 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 মনে রাখবা যে এই যে বৃষ্টি ছাতার ম্যাথের মাধ্যমে বা এই যে সূত্রের মাধ্যমে বা শর্টকাটের মাধ্যমে আমরা যে কোণটা নির্ণয় করতেছি সেটা ওয়াই অক্ষের সাথে নির্ণয় কোণ, এক্স অক্ষের সাথে নির্ণয় কোণ না। তো পরীক্ষায় যদি তোমাদেরকে প্রশ্নে জানতে চাওয়া হয় যে কত ডিগ্রি কোণে ছাতা ধরবো, তাহলে তোমরা নর্মালি কি করবা, এই যে কোণটা নির্ণয় করবা। কিন্তু যদি কোনো কারণে তোমাকে বলা হয় যে ভূমির সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরবো, তাহলে কিন্তু এই সূত্রের মাধ্যমে নির্ণয় কোণটাই কি তোমাদের রাইট অ্যান্সার হবে না। কি বললাম ভাইয়া, যখন তোমাদের প্রশ্নে জানতে চাওয়া হবে যে ভূমির সাথে নির্ণয় কোণ কত হবে, তখন কিন্তু শুধুমাত্র এই থিতাটা বা এই কোণের মান নির্ণয় করলে হবে না। কারণ আমরা কি দেখলাম যে এই যে কোণটা আমরা এখানে নির্ণয় করতেছি সে কোণটা ওয়াই অক্ষের সাথে নির্ণয় কোণ। তখন আমাদের কি করতে হবে, 90 ডিগ্রি থেকে এই থিটাটা বিয়োগ করতে হবে। ভূমির সাথে যদি আমরা কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেই মানটা যদি নির্ণয় করতে চাই বা সেই কোণটা যদি নির্ণয় করতে চাই, আমাদের তখন কি করতে হবে, 90 ডিগ্রি থেকে আমাদের এই থিটাটা বিয়োগ করতে হবে।
তাহলে আমরা কি পাবো? ভূমির সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা পাবো। কিন্তু নর্মালি যদি তোমাকে জানতে চাওয়া হয় যে কত ডিগ্রি কোণে ছাতা ধরবো, তাহলে আমরা ডিরেক্ট এটা থেকে যে মানটা আসবে সেটাই দাগায় দেব, এবং নর্মাল ক্ষেত্রে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হয় সেটাই জানতে চাওয়া হয়। ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমরা আর ভুল করবা না, এই জিনিসটাই খেয়াল রাখবা। ওকে? তো আর এদিক থেকে তেমন কিছু লাগবে না, এগুলো তেমন কিছু লাগবে না। আচ্ছা, এখানে একটু আগে আমরা দেখছিলাম যে লব্ধির সর্বোচ্চ মান কিভাবে হবে যদি সমান্তরালে ক্রিয়া করে, এবং ঈশার মানটা কি হবে এর যোগফলের সমান, আর সর্বনিম্ন মান কি হবে এদের বিয়োগফলের সমান। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, বা আজকের টপিকের বা আজকের যোজনের যেসব সূত্রসমূহ ছিল এই রিলেটেড আলোচনা আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওতে যেসব টপিক সমূহ আলোচনা করেছি সবগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের বা কোনো টপিকে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই 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 কমেন্ট সেকশনে আমাকে জানাবা। আমি তোমাদের সেই সমস্যা বা প্রবলেমগুলো সলভ করে দেব। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সাজেশন থাকবে এই সিরিজের এই অধ্যায়টি থেকে বাকি যেই ভিডিওগুলো আছে বা বাকি যেই পর্বগুলো আছে সেগুলো তোমরা দেখবা, এবং এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। দেখা হবে এই অধ্যায়ের পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সালামু আলাইকুম।